আচ্ছা, আমরা তো ভাবি ব্যাংকে টাকা রাখলে সেটা সবচেয়ে নিরাপদ, তাই না? কিন্তু যদি বলি এই ধারণাটা পুরোপুরি ঠিক না। আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। এমন কিছু শকিং তথ্য সামনে আসবে যা হয়তো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তো চলুন একদম আসল প্রশ্নে চলে যাই, যে কষ্ট করে আয় করা টাকাটা আমরা ব্যাংকে রেখে নিশ্চিন্তে থাকি, সেটার ভ্যালু কি দিন দিন বাড়ছে নাকি আসলে কমে যাচ্ছে? বিশ্বাস করুন আর নাই করুন, একটা শকিং হিসাব দেই। ধরুন গত বছর কেউ ব্যাংকে 1,00,000 টাকা রেখেছিলেন। আজকে সেই টাকার আসল কেনার ক্ষমতা বা পারচেজিং পাওয়ার দাঁড়িয়েছে মাত্র 93,000 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানে 7,000 টাকার কেনার ক্ষমতা হাওয়ায় মিলিয়ে গেছে, যদিও অ্যাকাউন্টে 1,00,000 টাকাই দেখাচ্ছে। তো প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? ব্যাংকের ভেতরে এমন কি বিপজ্জনক রহস্য লুকিয়ে আছে? চলুন এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝি। আর এর জন্য আমাদের সাহায্য করবে আমাদের খুব পরিচিত একজন চরিত্র, মফিজ। এই যে, এনার নাম মফিজ, আমাদের সবার মতোই একজন সাধারণ চাকরিজীবী। মাস শেষে বেতন পেয়েই সোজা ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে ভাবেন, যাহ, বাঁচা গেল, টাকাটা এখন সেফ, আবার সুদও বাড়ছে। কিন্তু মফিজ একদমই জানেন না যে একটা অদৃশ্য রাক্ষস ওত পেতে আছে তার জমানো টাকার দিকে। এই অদৃশ্য রাক্ষসটার একটা ফ্যান্সি নাম আছে, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, আগে যে জিনিসটা 100 টাকায় কেনা যেত, এখন সেটাই কিনতে 110 টাকা লাগছে। মানে টাকার কেনার ক্ষমতা কমে যাচ্ছে। এটাই হলো ইনফ্লেশন, আমাদের জমানো টাকার সবচেয়ে বড় শত্রু। ব্যাপারটা আরও পরিষ্কার করি। ধরুন ব্যাংক বছরে সুদ দিচ্ছে 6%। বাহ, দারুণ তো। কিন্তু অন্যদিকে ইনফ্লেশনের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে 9% হারে। তার মানে কি দাঁড়ালো? টাকা 6% বাড়লেও তার কেনার ক্ষমতা 9% কমে যাচ্ছে। মানে সোজা হিসাবে প্রতি বছর 3% করে লস হচ্ছে। চিন্তা করুন, ব্যাংকে টাকা রেখেও প্রতি বছর আসলে আমরা গরিব হচ্ছি। তাহলে উপায়টা কি? টাকা কি তাহলে ঘরে বালিশের নিচে রাখা হবে? না, একদমই না। উপায়টা হলো, শুধু সেভার বা সঞ্চয়কারী হয়ে বসে থাকলে চলবে না, হতে হবে একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী। আর এর জন্য সবচেয়ে আগে যেটা দরকার, সেটা হলো আমাদের মাইন্ডসেটের একটা বড় সড় পরিবর্তন। দেখুন, যারা ধনী তারা কিন্তু টাকা সিন্ধুকে ভরে রাখে না, তারা টাকাকে কাজে লাগায়। এমনভাবে কাজে লাগায় যেন টাকা তাদের জন্য আরও টাকা আয় করে আনে। ব্যাপারটা অনেকটা এরকম, তারা টাকাকে তাদের একজন বিশ্বস্ত কর্মচারী বানিয়ে ফেলে, যে দিনরাত তাদের জন্য কাজ করছে। তো চলুন আর দেরি না করে জেনে নিই সেই উপায়গুলো। ব্যাংক ছাড়া আর কোথায় টাকা রাখলে ইনফ্লেশনকে শুধু হারানোই যাবে না, বরং টাকাকে রকেটের গতিতে বাড়ানো সম্ভব। আমরা এখানে টাকা বাড়ানোর সেরা 5টা উপায় নিয়ে কথা বলবো, মানে একজন ইনভেস্টরের টুলকিট। তো এই টুলকিটে কি কি আছে? 1 নম্বরে আছে স্টক মার্কেট, 2-এ মিউচুয়াল ফান্ড, 3-এ রিয়েল এস্টেট বা জমি, 4-এ আছে সোনা বা গোল্ড, আর 5 নম্বরে যেটা, সেটা হলো সবচেয়ে দামি আর সবচেয়ে নিরাপদ বিনিয়োগ, নিজের ওপর। স্টক মার্কেটে ইনভেস্ট করাটা ধরুন অনেকটাই নিজের রেস্টুরেন্টের শেফ হওয়ার মতো। কোন কোন উপকরণ, মানে কোন কোন কোম্পানি শেয়ার কিনবেন, কখন রান্না করবেন, মানে কখন কিনবেন বা বেচবেন, এই সব রিসার্চ আর সিদ্ধান্ত কিন্তু নিজের। এখানে ঝুঁকিটা বেশি, তবে ভালো রান্না করতে পারলে রিটার্নও কিন্তু আকাশছোঁয়া। অন্যদিকে মিউচুয়াল ফান্ড হলো একজন এক্সপার্ট শেফকে হায়ার করার মতো। শুধু টাকাটা দিলেই হবে, আর একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার আপনার হয়ে সেরা সেরা কোম্পানিতে বিনিয়োগ করবেন। এটা তুলনামূলকভাবে অনেক সহজ আর ঝুঁকিও কম। আর মিউচুয়াল ফান্ডে একটা ম্যাজিকের মতো জিনিস কাজ করে, যেটাকে বলে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন এটাকে বিশ্বের 8ম আশ্চর্য বলেছেন। জিনিসটা কি? ধরুন 100 টাকা রেখে 10% লাভ পেলেন, হলো 110 টাকা। পরের বার কিন্তু লাভ আসবে ওই 110 টাকার উপরে, শুধু 100 টাকার উপরে না। এভাবেই লাভের উপর লাভ হতে হতে অল্প টাকাই সময়ের সাথে সাথে পাহাড় সমান হয়ে যায়। আমাদের 3 নম্বর অপশনটা হলো রিয়েল এস্টেট, মানে জমি বা ফ্ল্যাটে ইনভেস্ট করা। এটা তো আমরা জানি যে জমির দাম সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, তাই এটা একটা সেফ ইনভেস্টমেন্ট। তবে সমস্যা একটাই, এখানে একসাথে অনেক টাকা লাগে। কিন্তু এরও একটা আধুনিক সমাধান আছে, যেটাকে বলে RITS। এটা অনেকটা রিয়েল এস্টেটের মিউচুয়াল ফান্ডের মতো।
এর মাধ্যমে খুবই অল্প টাকায় দেশের বড় বড় কমার্শিয়াল বিল্ডিং বা শপিং মলের একটা ছোট অংশের মালিক হওয়া যায়। আর একটা টিপস দিই, যদি জমি কিনতেই হয় তাহলে শহরের একটু বাইরে কেনাটা বুদ্ধিমানের কাজ, কারণ ওখানেই দাম বাড়ার পোটেনশিয়াল সবচেয়ে বেশি থাকে। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, সব টাকা কিন্তু এক জায়গার বিনিয়োগ করা যাবে না। একে বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, মানে বিনিয়োগে ঝুড়িতে স্টক, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট সবকিছু অল্প অল্প করে রাখতে হবে। আর এই ঝুড়ির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের 4 নম্বর অপশন, সোনা বা গোল্ড। আমাদের দাদিনানিরা কিন্তু ঠিকই বলতেন, সোনা হলো বিপদের বন্ধু। যখন শেয়ার মার্কেট বা অর্থনীতি খারাপ অবস্থায় থাকে তখন কিন্তু সোনার দাম বাড়ে। তাই মোট বিনিয়োগের অন্তত 10% সোনায় রাখাটা একটা সেফটি নেটের মতো কাজ করে। তবে হ্যাঁ, গয়না কিনে কিন্তু লাভ নেই। বিনিয়োগ করতে হলে গোল্ড বার বা কয়েন কেনা উচিত। ওকে, আমরা 4টি উপায় জানলাম। এখন আসছি আমাদের তালিকার 5 নম্বর এবং আমার মতে সবচেয়ে শক্তিশালী বিনিয়োগের কথায়। এমন একটা বিনিয়োগ যেখানে কোনো ঝুঁকিই নেই, জিরো রিস্ক, আর এর রিটার্ন আসবে সারা জীবন। স্বয়ং ওয়ারেন বাফেট, যাকে ইনভেস্টিংয়ের গুরু বলা হয়, তিনি বলেছেন, ইয়োর বেস্ট অ্যাসেট ইজ ইয়োর সেলফ, মানে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ সে নিজেই। মানেটা কি? মানে হলো নিজের স্কিল আর জ্ঞানের উপর বিনিয়োগ করা। ভাবুন তো, শেয়ার বাজার পড়ে যেতে পারে, জমির দাম কমে যেতে পারে, কিন্তু আপনার ভেতরের জ্ঞান বা দক্ষতা, সেটা কেউ কোনোদিন আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যদি আজ একটা নতুন কোর্স করে ভিডিও এডিটিং শেখা যায় বা ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানো যায়, এই স্কিলগুলো সারা জীবন আয় করতে সাহায্য করবে। এটাই সেই বিনিয়োগ যার কোনোদিন লোকসান হয় না। তো এত কিছু জানার পর আমাদের গল্পের মফিজের কি হলো? সে কি এখনও ব্যাংকে টাকা জমিয়ে দুশ্চিন্তা করে? না, মফিজ এখন বদলে গেছে। সে এখন আর ভিকটিম নয়, সে এখন একজন ভিক্টর, একজন বিজয়ী। মফিজ এখন আর শুধু একজন চিন্তিত সঞ্চয়কারী নয়, সে একজন স্মার্ট ইনভেস্টর। সে জানে শুধু ব্যাংকে টাকা ফেলে রাখা মানে নিজের টাকার অবমূল্যায়ন করা। তাই সে তার টাকা আর সময় দুটোই বিনিয়োগ করে, কিছুটা স্টক মার্কেটে, কিছুটা মিউচুয়াল ফান্ডে, আর সবচেয়ে বড় অংশটা নিজের স্কিল বাড়ানোর পেছনে। এখন আর মফিজ ইনফ্লেশনকে ভয় পায় না, বরং ইনফ্লেশনই মফিজকে দেখে ভয় পায়। মফিজের মতো স্মার্ট ইনভেস্টর হওয়ার রাস্তাটা কিন্তু এখন আমাদের সবার সামনেই খোলা, সিদ্ধান্তটা শুধু নিতে হবে। তো আমরা তো বিনিয়োগের বিভিন্ন পথ সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হলো, পরের পর্বে আমরা কোন বিষয় নিয়ে আরও গভীরে যাব? অপশন 1, স্টক মার্কেটের আদ্যপান্ত, মানে একেবারে A to Z গাইড, নাকি অপশন 2, কম বেতনের চাকরি করেও কিভাবে কোটিপতি হওয়ার প্ল্যান করা যায় তার ব্লুপ্রিন্ট? কোনটা চাই? কমেন্ট বক্সে শুধু 1 বা 2 লিখে জানিয়ে দিন।